হুম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আবার চলে এসেছি আপনাদের সামনে। গতদিন আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক নাম। এখানে শেষ করেছিলাম যে বাংলাদেশকে কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ পরিচিতি নিয়ে আপনাদের সামনে ক্লাস নিচ্ছিলাম। গতদিনও নিয়েছি, আজকেও নেব ইনশাল্লাহ। তো আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন, আর সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ, সালাউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন বলেন। হ্যাঁ, ফারজানা জমি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সালাউদ্দিন, ধন্যবাদ, খুব অ্যাক্টিভ ছিল। আচ্ছা, রেজাউল আলী, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই। হ্যাঁ, সুমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা পুতুল, ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি, ভালো আছি। হ্যাঁ, রেজাউল আলী, ভালো আছি ভাই, কেমন আছেন আপনারা। আচ্ছা, রিনা এস মন্ডল, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, মোস্তাক আহমেদ, আমাদের জনপ্রিয় স্যার, মোস্তাক স্যার, হ্যাঁ আছি, ভালো আছি স্যার, কেমন আছেন আপনি বলেন। আচ্ছা, নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাউন্ড প্রবলেম। আচ্ছা, হ্যাঁ সাউন্ড প্রবলেম, বুঝতে পারছি। হ্যাঁ, একটু ওয়েট, জাস্ট। আচ্ছা, নাসরিন, সবাই তো ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো। এখন সাউন্ড ক্লিয়ার আছে বলেন তো। নীলা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন তো সাউন্ড আসছে কিনা। শাহরুখ রাকিব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে নাসরিন কবির। হ্যাঁ, ওকে।
ঠিক আছে, কালার দিন। হ্যাঁ, একটা লিখে ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ল্যাপটপ ঠিক আছে, নাসরিন কবির ঠিক আছে। হ্যাঁ, অজানা রিমি ওকে। ওকে, তাহলে আমরা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম বাংলাদেশ পরিচিতি, হ্যাঁ বাংলাদেশ পরিচিতি 2, বাংলাদেশ পরিচিতি। আজকে ক্লাস হবে হচ্ছে কত, লেকচার 2। দেখেন এখন শোনা যাচ্ছে মেবি, আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে। আমরা দেখেন গতদিন বলেছিলাম যে বাংলাদেশকে কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, এটা শেষ করেছিলাম। আজকে যেখান থেকে শুরু করব, দেখেন বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা করা হয়। দেখেন বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা করা হয় সেটা হচ্ছে 17 এপ্রিল 1971। এরপর আরেকটা প্রশ্ন যে বাংলাদেশকে, আচ্ছা এরপর দেখেন বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই নামটি সাংবিধানিকভাবে গৃহীত হয়, সাংবিধানিকভাবে গৃহীত হয় 16 ডিসেম্বর 1972। অর্থাৎ আমাদের সংবিধান যেই দিন কার্যকর হয়, পাশ হয়, প্রবর্তিত হয়, চালু হয়, ওই দিনেই কিন্তু হচ্ছে দেখেন বলা হচ্ছে আচ্ছা দেখেন বলা হচ্ছে যে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা করা হয় 17 এপ্রিল 1971 সালে, এবং এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাংবিধানিকভাবে গৃহীত হয় কিন্তু 16 ডিসেম্বর 1972 সালে। প্রশ্ন কিন্তু হচ্ছে দুইটা, দেখেন সেম জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হচ্ছে, ঠিক আছে, সেম জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু হচ্ছে ডিপলি কিন্তু প্রশ্ন হচ্ছে। এই প্রশ্নগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশ নামকরণের ইতিহাস। এরপর আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়েও কিন্তু হচ্ছে আলোচনা করব। এরপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়েও আমরা আলোচনা করব। তাহলে দেখেন বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা করা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে, যেই দিন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, প্রবাসী সরকার বা বিদেশি সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার ভবেরপাড়ার আমবাগানে, ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে
যে বাংলাদেশকে সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা করা হয় 16 ডিসেম্বর 1972 সালে, কারণ এই দিনে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল, মানে কার্যকর হয়েছিল আর কি। এরপর দেখেন আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশের নামকরণ। এটা একটু মনোযোগ দিবেন, এইখান থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের নামকরণ, বাংলাদেশের নামকরণ দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ধরে ধরে পড়তে হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ধরে না পড়েন তাহলে কিন্তু আপনি কখনো শিখতে পারবেন না, এটা হচ্ছে অনেস্টলি। ব্যাকগ্রাউন্ড ধরে যদি না পড়েন আপনি কিন্তু শিখতে পারবেন না, শিখতে না পারলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না। প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে ক্লিয়ার হওয়া আমাদের উচিত। এটার জন্য যদি 6 মাসের জায়গায় 1 বছর সময় লাগে আমরা সময় নেব, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ধরে ধরে কিন্তু আমরা পড়বো প্রত্যেকটা সাবজেক্টের। ওকে, দেখেন বাংলাদেশের প্রাচীন নাম বা বাংলাদেশের প্রাচীনতম নাম হচ্ছে বঙ্গ। বাংলাদেশের প্রাচীনতম নাম কি? বঙ্গ। বাংলাদেশের প্রাচীনতম নাম হচ্ছে বঙ্গ। হ্যাঁ, দেখেন, আচ্ছা, চীনা সং থেকে বং, এটা থেকেই পরে বঙ্গ আসছে। হ্যাঁ, তো বলা হয় বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়, উল্লেখ পাওয়া যায়, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে, ঋগ্বেদের ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঐতরেয় আরণ্যক গ্রন্থে। এখন কথা হচ্ছে ঋগ্বেদটা কি? এই ঋগ্বেদটা কি? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম এই বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদ একটা গ্রন্থ, আর্য আছে না, আর্য জাতি, আমরা হিন্দুদের কি বলে থাকি? আর্য বলি না? তো আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্য বা হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থের নাম কিন্তু হচ্ছে বেদ, ঠিক আছে। আবার দেখেন, এটা তো তাদের ধর্মগ্রন্থের নাম, কিন্তু আর্যদের যদি পবিত্র গ্রন্থ বলি, আর্যদের যদি পবিত্র গ্রন্থ, তাহলে আমরা বলবো হচ্ছে ঋগ্বেদ। আর্যদের 4টা গ্রন্থ আছে। দেখেন, বলা হচ্ছে আর্যদের হচ্ছে ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আমাদের যেমন কি, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, ঠিক আর্যদের ধর্মগ্রন্থ বা হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। কিন্তু আর্যদের আরও 4টা গ্রন্থ আছে, যে 4টা গ্রন্থের মধ্যে ঋগ্বেদ একটা। এই ঋগ্বেদকে বলা হয় পবিত্র গ্রন্থ, অর্থাৎ হ্যাঁ, আর্যদের পবিত্র গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ। ওই ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামে আরেকটা গ্রন্থে সেখানে কি পাওয়া যায়? এই বঙ্গ নামের সর্বপ্রথম হচ্ছে উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে, বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। বলা হচ্ছে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। তো বলা হচ্ছে ঋগ্বেদ হচ্ছে আর্যদের পবিত্র গ্রন্থ। আর্যদের 4টা গ্রন্থ আছে, একটা ঋগ্বেদ, একটা হচ্ছে যজুর্বেদ, একটা হচ্ছে সামবেদ, যেটাকে আমরা শ্বশ্রুবেদ বলে থাকি, ঠিক আছে, শ্বশ্রুবেদ যেটাকে আমরা সামবেদ বলে থাকি। আর একটা হচ্ছে অথর্ববেদ, অথর্ব অথর্ব অথর্ববেদ। হ্যাঁ, এই 4টা গ্রন্থ টোটাল, এই 4টা গ্রন্থ হচ্ছে আর্যদের, ঠিক আছে। এই 4টা গ্রন্থের মধ্যে বলা হয় এই ঋগ্বেদকে পবিত্র গ্রন্থ বলা হয়। ওই ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে, ওই গ্রন্থের সর্বপ্রথম এই বঙ্গ নামের কিন্তু হচ্ছে উল্লেখ পাওয়া যায়। প্রশ্ন আসে যে সর্বপ্রথম কোন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আবার প্রশ্ন হয় আর্যদের পবিত্র গ্রন্থের নাম কি? আর্যদের পবিত্র গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ। আর্যদের পবিত্র গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে। এখন সাউন্ড ক্লিয়ার আছে? দেখেন তো এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, এরপরে দেখেন বঙ্গ গেল, এরপরে এই বঙ্গ থেকে আমাদের কি আসে? দেখেন, এই বঙ্গ থেকে আমাদের কি নাম আসে? দেখেন, বলা হচ্ছে প্রথমে গেল কি? বঙ্গ, প্রথমে গেল বঙ্গ। তারপরে দেখেন আমরা বলি হচ্ছে, তারপরে আমরা বলি কি? বাঙালা। এই বঙ্গ থেকে আমরা চলে যাব হচ্ছে বাঙালা, বাঙালা। হ্যাঁ, বাঙালা। বলা হয়
আচ্ছা, বলা হয়ে থাকে বলা হয়ে থাকে যে সর্বপ্রথম 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 বিদেশি বিদেশি পর্যটক হিসেবে ইবনে বতুতা ইবনে দেখেন, ইবনে বতুতা সম্পর্কে অনেকে জানেন আপনারা যে মধ্যযুগের বিখ্যাত একজন পর্যটক বা পরিবাজক, তিনি মরক্কোর অধিবাসী ছিলেন। তিনি ভারতে আসেন 1334 সালে। সে সময় ভারতের তুগলক বংশের শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। এরপর তিনি কি করলেন, 1346 সালে বাংলায় আসলেন। তখন বাংলার শাসক ছিলেন হচ্ছে ফখরুদ্দীন মুবারক শাহ, যিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান এবং যিনি বাংলার প্রথম স্বাধীন সুলতানি আমলের সূচনা করেছিলেন। ওই ফখরুদ্দীন মুবারক শাহ শাসন আমলে তিনি 1346 সালে বাংলায় আসছিলেন। তিনি কিন্তু বাংলাকে ধন সম্পদে পরিপূর্ণ নরক বা দোজকিয়া নিয়ামত নামে হচ্ছে অভিহিত করেছিলেন। আবারও বলছি, ইবনে বতুতা তিনি বিখ্যাত পর্যটক। তিনি বাংলাকে ধন সম্পদে পরিপূর্ণ নরক বা দোজকি নিয়ামত নামে হচ্ছে অভিহিত করেন। বলা হয়ে থাকে এই ইবনে বতুতার সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দটি হচ্ছে ব্যবহার করেন, অর্থাৎ সর্বপ্রথম বিদেশি পর্যটক হিসেবে, পর্যটক শব্দের অর্থ হচ্ছে পরিবাজক, ঠিক আছে, বিদেশি পর্যটক হিসেবে ইবনে বতুতা এই বাংলা শব্দটি হচ্ছে ব্যবহার করেন। ঠিক আছে, বাংলা শব্দটি ব্যবহার করেন। তাহলে সর্বপ্রথম কোন বিদেশি পর্যটক এই বাংলা শব্দটি বা বাংলা শব্দটি ব্যবহার করেছিলেন? তিনি হচ্ছে ইবনে বতুতা। তিনি হচ্ছে মরক্কোর অধিবাসী ছিলেন। কোন দেশের? মরক্কো। মরক্কো কিন্তু আফ্রিকা মহাদেশের একটা দেশ। মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দেশ। আপনারা দেখবেন যে মরক্কোর অবস্থানটা দেখবেন, এইখানে হচ্ছে ইউরোপ মহাদেশ আপনারা দেখবেন, আর এইখানে হচ্ছে আফ্রিকা মহাদেশ। ঠিক এইখানে একটা দেশ আছে, এটা হচ্ছে মরক্কো। আর এই পারে ইউরোপের একটা দেশ আছে, সেটা হচ্ছে স্পেন। মাঝখানে একটা প্রণালী আছে। আপনাদের প্রণালী নিয়ে আমি একদিন ক্লাস নিব। একদম হচ্ছে 1 নাম্বার কমন প্রণালী পড়াবো, এবং সেখান থেকে 1 নাম্বার নিশ্চিত কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সেখান থেকে নিশ্চিত 1 নাম্বার কমন পাবেন। ঠিক আছে, নিশ্চিত 1 নাম্বার কমন পাবেন। এইখানে দেখেন বলা হচ্ছে, এইখানে হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দেশ হচ্ছে মরক্কো, এইখানে হচ্ছে স্পেন, আর মাঝখানে এই দুইটা মহাদেশের মাঝখানে একটা প্রণালী আছে। আবার এইখানে হচ্ছে এশিয়া মহাদেশ আছে। হ্যাঁ, এশিয়া মহাদেশ আছে। এইখানে একটা সাগর আছে, মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর। দেখেন বলা হচ্ছে, এই যে ইবনে বতুতা তিনি মরক্কোর অধিবাসী ছিলেন। তিনি মরক্কো থেকে কি করেছিলেন, এই ভারতবর্ষে আসছিলেন, আমাদের এই ভারতবর্ষে এখানে আসছিলেন, বাংলায় আসছিলেন। ঠিক আছে, ভারতবর্ষ বলতে কিন্তু আমরা 4টে দেশকে বলছি বা বুঝি। একটা হচ্ছে পাকিস্তান, একটা আফগানিস্তান, একটা ভারত, একটা মিয়ানমার। এই 4টা দেশ নিয়েই কিন্তু আমাদের ভারতবর্ষ ছিল। ভারতবর্ষ বলতে আবারও বলছি 4টা দেশ বোঝায়। একটা হচ্ছে আফগানিস্তান, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মিয়ানমার। এই 4টা দেশকে কিন্তু আমরা কি বলি, নিয়েই কিন্তু হচ্ছে ভারতীয় উপমহাদেশ বলে থাকি। তো ইবনে বতুতা ভারতবর্ষে আসছিলেন বা ভারতে আসছিলেন সর্বপ্রথম 1334 সালে মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে। দিল্লিতে আসেন। এরপর বাংলা আসেন ফখরুদ্দীন মোবারক শাহ শাসন আমলে, যিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান। তো এই ইবনে বতুতা বাংলাকে ধন সম্পদে পরিপূর্ণ নরক বা দোজকিয়া নিয়ামত নামে অভিহিত করেন। ঠিক আছে, আবার তিনি সর্বপ্রথম দেশবাচক এই বাংলা শব্দটি হিসেবে ব্যবহার করেছিলেন, অর্থাৎ প্রথম বিদেশি পর্যটক হিসেবে এই ইবনে বতুতা বাংলা শব্দটি হচ্ছে ব্যবহার করেছিলেন। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে কিতাবুল রেহেলা। ইবনে বতুতার একটা বিখ্যাত গ্রন্থ আছে কিতাবুল রেহেলা, যে গ্রন্থে তিনি এই দেশবাচক বাংলা শব্দটি ব্যবহার করেন এবং বাংলাকে ধন সম্পদে পরিপূর্ণ নরক বলে কিন্তু হচ্ছে আখ্যায়িত করেছিলেন। তো ইবনে বতুতার এই যে দেশ হচ্ছে মরক্কো আফ্রিকা মহাদেশে। তো আফ্রিকা এবং ইউরোপকে যে প্রণালী দ্বারা বিভক্ত করা হয়েছে সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আবার এমনও প্রশ্ন আসে যে স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রণালী, জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী নিয়ে আপনাদের আমি একটা ক্লাস নিব। বলা হয় এই জিব্রাল্টার প্রণালী দ্বারা এই ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করা হয়েছে, বা ইউরোপের একটা দেশ স্পেন, আফ্রিকার একটা দেশ মরক্কো, এই দুইটা দেশকেও পৃথক করার কথা বলা হয়ে থাকে। আর সংযুক্ত করেছে এপারে আটলান্টিক মহাসাগর, এপারে ভূমধ্যসাগর, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে এই জিব্রাল্টার প্রণালী কিন্তু হচ্ছে সংযুক্ত করেছে। ঠিক আছে, সংযুক্ত করেছে। বোঝা গেছে? মানে প্রণালীর একটু ধারণা দিই। প্রণালী হচ্ছে দুইটা স্থলভাগকে পৃথক করবে এবং দুইটা জলরাশিকে সংযুক্ত করবে। ঠিক আছে, আচ্ছা।
এরপরে দেখেন বলা হচ্ছে এই যে বাঙ্গালা শব্দটি গেল, এরপরে দেখেন আমরা চলে আসবো হচ্ছে বাঙ্গালা। এরপরে এই বাঙ্গালা থেকে আমরা চলে আসবো হচ্ছে বাঙাল, বাঙালা চলে আসবো, বাঙালা। দেখেন এই যে বাঙালা এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 1352 সালে, 1352 সালে, আচ্ছা 1352 সালে, 1352 সালে, 1352 সালে, আচ্ছা সুলতান সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার বাংলার 6টি জনপদকে, 6টি জনপদকে একত্রিত করেন, একত্রিত করেন এবং নামকরণ করেন, এবং নামকরণ করেন, নামকরণ নামকরণ করেন বাঙ্গালা, বাঙ্গালা। অ্যাকচুয়ালি এটার নাম ছিল এই যে বাঙ্গালা বলছি না, তিনি বাঙ্গালা নামকরণ করেন। আচ্ছা এটার মূলত অর্থ ছিল হচ্ছে মুলক ই বাঙ্গালা বা মুলুক ই বাঙ্গালা, মুলুক ই বাঙ্গালা, ঠিক আছে, মুলুক ই বাঙ্গালা। অর্থাৎ এই মুলুক ই বাঙ্গালা, মুলুক এটা আরবি শব্দের অর্থ হচ্ছে দেশ, আর এই বাঙ্গালা থেকে হচ্ছে বাংলা। মূলত এই দুইটা নিয়েই কিন্তু পরবর্তীতে আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। তাহলে দেখেন এই বাংলা থেকে আমরা চলে গেলাম হচ্ছে বাঙ্গালা। বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি কি করেছিলেন 1352 সালে বাংলার 6টি জনপদকে একত্রিত করেন এবং নাম দেন হচ্ছে বাঙ্গালা, এবং নাম দেন হচ্ছে বাঙ্গালা, ঠিক আছে, এবং নাম দেন হচ্ছে বাঙ্গালা, ঠিক আছে। তারপরে দেখেন কি বলেছি যে বাঙ্গালা, এই বাংলা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার সময়ে তিনি কি করলেন, বাংলার 6টা জনপদ, সমগ্র বাংলাদেশের 6টা জনপদকে একত্রিত করলেন এবং নাম দিলেন কি বাঙ্গালা, এবং নাম দিলেন কি বাঙ্গালা। মূলত এটা তার সময় বাংলা পরিচিত ছিল মুলক ই বাঙ্গালা বা মুলুক ই বাঙ্গালা। এই মুলুক হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দেশ, আর বাংলা থেকে হচ্ছে বাংলা, এই দুইটা মিলেই কিন্তু আমাদের বাংলাদেশ। এরপরে দেখেন এই বাঙ্গালা গেল, এরপরে আমরা চলে আসবো হচ্ছে বাঙ্গালা থেকে হচ্ছে আমরা সুবে বাংলা, সুবে বাংলা, সুবে বাংলা। তারপরে আমরা চলে আসবো হচ্ছে বাংলা, তারপরে আমরা চলে আসবো কি বাংলা। সুবে বাংলা কেন বলা হচ্ছে, মুঘল আমলে, মুঘল আমলে, মুঘল আমলে, আচ্ছা মুঘল আমলে বাংলা, আচ্ছা মুঘল আমলে আমাদের এই অঞ্চল, অর্থাৎ আমাদের এই যে অঞ্চলটা ছিল, এই যে বাংলাটা ছিল, এই বাংলাটা হচ্ছে সুবে বাংলা নামে পরিচিত ছিল। মুঘল আমলে বাংলা সুবে, সুবে বা সুবে বা সুবে বাংলা বা সুবে বাংলা নামে পরিচিতি লাভ করে। মুঘল আমলে বাংলা সুবে বাংলা নামে পরিচিতি লাভ করে, সুবে বাংলা নামে, সুবে বাংলা নামে পরিচিতি লাভ করে, পরিচিতি লাভ করে, ঠিক আছে। অর্থাৎ মুঘল আমলে বাংলা নাম, বাংলা ছিল হচ্ছে সুবে বাংলা। আপনাদের একটা সুবেদারের কথা বলি, ইসলাম খান, ইসলাম খান আছে না, ইসলাম খান তিনি কি ছিলেন, বাংলার সুবেদার ছিলেন না? তো তাকে কি বলা হতো, সুবেদার কেন বলা হতো, সুবে বাংলা যিনি শাসন করতেন তাকে বলা হতো সুবেদার বলা হতো। সুবে বাংলা যিনি শাসন করতেন তাকে বলা হয় কি সুবেদার বলা হয়, ঠিক আছে। সুবে বাংলার যিনি শাসনকর্তা ছিলেন তাকে বলা হয় সুবেদার বলা হয়। তো মুঘল আমলে বাংলা মানে মুঘলদের যে, তারা যে অঞ্চলগুলো শাসন করতো, ঠিক আছে, মুঘল আমলে সেগুলো সুবে নামে পরিচিত ছিল। তো আমাদেরটাও ছিল সুবে বাংলা ছিল, ওই সুবে বাংলার শাসনকর্তাকে আমরা সুবেদার বলতাম। আর মুঘল আমলে মূলত বাংলা সুবে বাংলা নামে পরিচিতি লাভ করে, ঠিক আছে। সম্রাট আকবর যখন 1576 সালে, 76 সালে যখন আমাদের এই বাংলা দখল করেন, অর্থাৎ 1575 সালে রাজমহলের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি মানসিংহ কি করেছিলেন, বাংলার সর্বশেষ আফগান শাসক দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলা দখল করেন। এর পরবর্তীতে 1576 সালে মুঘল সম্রাট আকবর, যাকে মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ শাসক বলা হয়, তিনি বাংলা হচ্ছে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। দেখেন ভারতে বা দিল্লিতে মুঘল শাসন প্রতিষ্ঠা হলো কিন্তু 1526 সালে সম্রাট বাবর কর্তৃক পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে। কিন্তু বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা হয় কিন্তু হচ্ছে 1576 সালে। 1576 সালে আকবর বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করে। তো মুঘল আমলে বাংলা সুবে বাংলা নামে পরিচিত ছিল, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন বাংলা বলা হয় সম্রাট আকবরের সভাকবি, সম্রাট
আকবরের আকবরের সভাকবি, সম্রাট আকবরের সভাকবি আবুল ফজলের আবুল ফজলের আবুল ফজলের আইনি আইন ই আকবরী গ্রন্থে আকবরী গ্রন্থে আইনি আকবরী গ্রন্থে আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম এই বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। প্রথম বাংলা নামের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ সম্রাট আকবরের সভাকবি এই আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। তাহলে সর্বপ্রথম কোন গ্রন্থে বাংলা নামের উল্লেখ পাওয়া যায়? সম্রাট আকবরের আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম কিন্তু হচ্ছে এই বাংলা নামের কিন্তু হচ্ছে উল্লেখ পাওয়া যায়। তাহলে দেখেন প্রথমে আমরা আসলাম হচ্ছে বঙ্গ, তারপরে আমরা কি পড়লাম? বঙ্গর পরে আমরা দেখেন চলে গেলাম হচ্ছে কি বাঙালা। বাংলা তো পড়ছি, বঙ্গ থেকে কি আসলাম আমরা হচ্ছে বাঙালা, সুবে বাংলা, এরপর কি আসলাম বাংলা চলে আসলাম, এরপরে কি চলে আসলাম বাংলা চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন বাঙালা, তারপর বাঙালা, এরপর হচ্ছে বাংলা। এই বাঙালার পর দেখেন আমরা যদি আবার বলি, দেখেন বলা হচ্ছে পূর্ব বাংলা, এরপরে আমরা চলে আসব কি পূর্ব বাংলা। দেখেন এরপরে আমরা পূর্ব বাংলা, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন পূর্ব বাংলা, অর্থাৎ বাংলা বলতে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, হ্যাঁ, তো বিহার, উড়িষ্যা, হ্যাঁ, এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু হচ্ছে বাংলা ছিল, অর্থাৎ বাংলা ভাষাভাষী অঞ্চল যেগুলো নিয়েছিল এটাই টোটাল একটাই বাংলা ছিল। পরবর্তীতে কি হইল পূর্ব বাংলা বলা হয় 1905 সাল। 1905 সালে বাংলা বাংলা দুইটি ভাগে ভাগ হয়, দুইটি ভাগে ভাগ হয়, অর্থাৎ ভাগ হয়, ঠিক আছে। অর্থাৎ কি হয়, যেটা হয় সেটা হচ্ছে বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ, অর্থাৎ 16ই ডিসেম্বর 1905 সালে 1905 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল। মানে কি বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। বঙ্গভঙ্গ হয়েছিল, দুইটি ভাগে ভাগ হয় কি কি দেখেন, একটা হচ্ছে এই টোটাল বাংলা ছিল, তাই তো। এই টোটাল বাংলার কয়টা ভাগ হলো? দুইটা, একটা হচ্ছে পূর্ব বাংলা, একটা হচ্ছে পূর্ব বাংলা, আর একটা হচ্ছে পশ্চিম বাংলা, আর একটা হচ্ছে পশ্চিম বাংলা। দেখেন পূর্ববঙ্গ গঠিত হয় কোন কোন অঞ্চল নিয়ে? বলা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম এই প্রদেশ নিয়ে পূর্ব বাংলা গঠিত হয়। অন্যদিকে পশ্চিম বাংলা কি কি নিয়ে গঠিত হয়? দেখেন বলা হচ্ছে কলকাতা, 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 উড়িষ্যা, উড়িষ্যা, বিহার, বিহার, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, ঠিক আছে, বর্ধমান, বর্ধমান, বর্ধমান। এই অঞ্চলগুলো নিয়ে অ্যাকচুয়ালি কি হয় পশ্চিম বাংলা গঠিত হয়, পশ্চিম বাংলা গঠিত হয়। এই পশ্চিম বাংলার রাজধানী হয় কলকাতা, আর পূর্ব বাংলার রাজধানী হয় হচ্ছে ঢাকা, পূর্ব বাংলার রাজধানী হয় ঢাকা। তাহলে দেখেন 1905 সালে কি হলো বঙ্গভঙ্গ হইল। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালে 16 ডিসেম্বর। ব্রিটিশ ভাইসরয়, ব্রিটিশ ভাইসরয়, দেখেন ব্রিটিশ ভাইসরয়, ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কর্তৃক, কে? লর্ড কার্জন কর্তৃক। এই লর্ড কার্জন কি করেছিল? লর্ড কার্জন 1905 সালে বাংলাকে দুইটা ভাগে ভাগ করেছিল, অর্থাৎ বঙ্গভঙ্গ করেছিল। বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশের সৃষ্টি হয়, একটা হচ্ছে পূর্ব বাংলা প্রদেশ, আর একটা হচ্ছে পশ্চিম বাংলা প্রদেশ। তো পূর্ব বাংলা প্রদেশ গঠিত হয়েছিল পূর্ববঙ্গ আসাম নিয়ে, অর্থাৎ ভারতের আজকে যে আসাম আছে ওই আসামটা কিন্তু 1905 সালে বাংলার অভ্যন্তরে ছিল, অর্থাৎ বাংলার পূর্ব বাংলার মধ্যে ছিল। তো এরপর পশ্চিমবঙ্গ কি কি নিয়ে গঠিত হয়, বা পশ্চিম বাংলা কি কি নিয়ে গঠিত হয়? কলকাতা, উড়িষ্যা, বিহার, মুর্শিদাবাদ, বর্ধমান, মালদহ, নদিয়া, ঠিক আছে। এইগুলো নিয়ে কিন্তু হচ্ছে গঠিত হয় কিন্তু হচ্ছে পশ্চিম বাংলা। ওই পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা, ওই পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা, আর পূর্ব বাংলার রাজধানী হলো হচ্ছে ঢাকা। অর্থাৎ এই ঢাকা 1905 সালে বাংলার প্রথম প্রাদেশিক রাজধানী হয়, প্রথম প্রাদেশিক রাজধানী হয়। তাহলে ঢাকা বাংলার প্রথম প্রাদেশিক রাজধানী হয় কত সালে? 1905 সালে। কত সালে হয়েছিল? 1905 সালে। কেন হয়েছিল? দেখেন এই যে বঙ্গভঙ্গের ফলে, এই যে বঙ্গভঙ্গের ফলে ঢাকা বাংলার প্রথম প্রাদেশিক রাজধানী হয়। অ্যাকচুয়ালি ঢাকাতে প্রথম রাজধানী হয়েছিল 1610 সালে মুঘল আমলে, সুলতান ওই যে
সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ইসলাম খান কর্তৃক, তাই না? প্রথম হয়েছিল। এরপর হয়েছিল 1660 সালে, এরপর 1660 সালে, তারপর 1905 সালে। 1905 সালে কি হলো? ঢাকা বাংলার প্রথম প্রাদেশিক রাজধানী হলো। কারণ বাংলা তো এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা পূর্ব বাংলা আর একটা হচ্ছে পশ্চিম বাংলা, একটা পূর্ব বাংলা আর একটা হচ্ছে কি পশ্চিম বাংলা। এরপর দেখেন বলা হচ্ছে কি, এরপরে এরপরে পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা আর পূর্ব বাংলার রাজধানী হলো ঢাকা। বলা হয় ঢাকা বাংলার প্রথম প্রাদেশিক রাজধানী হয় কিন্তু 1905 সালে। এরপর দ্বিতীয় মেয়াদে প্রাদেশিক রাজধানী হয় 1947 সালে, ঠিক আছে। এরপর সর্বশেষ 1971 সালে। এইভাবে টোটাল 5বার কিন্তু ঢাকা বাংলার রাজধানী হয়েছিল। তাহলে আমরা পূর্ব বাংলা কখন হয়েছিলাম? 1905 সালে। অর্থাৎ বাংলা থেকে আমরা হয়ে গেলাম হচ্ছে পূর্ব বাংলা। পূর্ব বাংলা। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন তো? এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন তো? আতিক প্রেজেন্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। শাহ আলী, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, শাহাদত রাকিব ক্লিয়ার, হ্যাঁ। সালাউদ্দিন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে, দেখেন আমরা চলে যাব হচ্ছে, এরপরে চলে যাব পূর্ব বাংলা থেকে আমরা চলে যাব হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। আচ্ছা, পূর্ব পাকিস্তান। দেখেন, পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয় কবে? বলা হয় 23 মার্চ 1956 সালে পাকিস্তানের পাকিস্তানের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র শাসনতন্ত্র কার্যকর হয়। ওই দিনে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়। তাহলে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে? 23 মার্চ 1956 সালে। কি করা হয়? ওই দিনে পাকিস্তানের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র প্রণয়ন করা হয় এবং ওই দিনে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান কিন্তু হচ্ছে নামকরণ করা হয়। ঠিক আছে, এটা পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয় কবে? এই যে 23 মার্চ 1956 সালে, যেই দিন পাকিস্তানের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে? পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়েছিল হচ্ছে 1956 সালে 23 মার্চ। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান তাহলে করা হলো কবে? পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় হচ্ছে, পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় 23 মার্চ 1956 সালে। এ আচ্ছা, এরপরে আচ্ছা, প্রশ্ন করেছেন হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কত সালে? আচ্ছা, এটা হচ্ছে 1971 সালে। হ্যাঁ, এইটা 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তো আনুষ্ঠানিকভাবে ঢাকা বাংলাদেশের রাজধানী করা হয়। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে না, আনুষ্ঠানিকভাবে থাক,
আনুষ্ঠানিকভাবে ঢাকা বাংলার রাজধানী হয় কিন্তু হচ্ছে কত সালে বলেছি, 1971 সালে, 1971 সালে, ঠিক আছে। এরপর দেখেন বাংলাদেশ, এরপর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কবে নামকরণ করা হয়? বলা হয় 5 ডিসেম্বর, 5 ডিসেম্বর 1971 সালে, 5 ডিসেম্বর 1969 সালে, 1969 সালে পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে, পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে, পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে, পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে বাংলাদেশ নামকরণ করা হয়। অর্থাৎ বঙ্গবন্ধু 5 ডিসেম্বর 1969 সালে পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে বাংলাদেশ নামকরণ করেন, নামকরণ করেন, ঠিক আছে। তাহলে বাংলাদেশ নামকরণ করেন কে? বঙ্গবন্ধু করেছিলেন। কত সালে করেছিলেন? 5 ডিসেম্বর 1969 সালে। এই 5 ডিসেম্বর 1969 সালে কেন তিনি এই পুরো বাংলার নাম পরিবর্তন করে, পুরো বাংলার নাম পরিবর্তন করে, পুরো বাংলার নাম পরিবর্তন করে বাংলাদেশ নামকরণ করলেন? তার একটা অন্যতম কারণ হচ্ছে কি? অন্যতম কারণটা হচ্ছে যে 5 ডিসেম্বর 1963 সালে গণতন্ত্রের মানসপুত্র অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ করেছিলেন। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধুর হচ্ছে রাজনৈতিক দীক্ষাগুরু ছিলেন। তো তার মৃত্যুবার্ষিকীতেই তিনি ওই রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক সম্মেলনে এই বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে বাংলাদেশ নামকরণ করেছিলেন, বাংলাদেশ নামকরণ করেছিলেন। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন তো? এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন? এই পর্যন্ত বোঝা গেলে কাইন্ডলি একটু বলেন। এই পর্যন্ত বোঝা গেলে একটু বলবেন। ওকে সালাউদ্দিন, থ্যাংক ইউ। সালাউদ্দিনের কি হাহাকার শখ হয়েছে রে ভাই? একজন হা মারাই দিছিল রে। ওকে, এরপর আমরা চলে আসবো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আচ্ছা, দেখেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তার আগে আমি একটু লিখে দিই। এটা বলা হয় 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, অক্ষাংশ। আবার বলা হচ্ছে 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব, পূর্ব দ্রাঘিমাংশ। তাহলে বাংলাদেশের অবস্থান দেখেন কোথায়? বলা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। এটা এটা জেনে নেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা
দেখেন দুষ্টু পোলাপান, দেখেন এখানে বলা হচ্ছে যে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, এটা বাংলাদেশের অবস্থান। এখন দেখেন তো বাংলাদেশের মধ্যে দিয়ে কয়টা রেখা গেছে? দুইটা রেখা গেছে না? একটা হচ্ছে কর্কট ক্রান্তি, যার রেখা অপর নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ ইংরেজি নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ এই কর্কটক্রান্তি রেখার অপর নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আর একটা কি গেছে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে কয়টা ওকে অতিক্রম করে গেছে? একটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আর একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। একটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর একটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা এটা একটু মনে রাখেন, আমি বাকিটা আপনাদের এখন ডিটেলস বলছি। যে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে দুইটা রেখা অতিক্রম করে গেছে, একটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যার অপর নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, ইংরেজি শব্দ। আর আরেকটা হচ্ছে 90 ডিগ্রি, দেখেন 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর একটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? তো দেখেন আমাদের হচ্ছে বাংলাদেশের অবস্থানটা বলে দিছি কত, বলা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, অর্থাৎ উত্তরে একটা অবস্থান আছে, পূর্বে একটা অবস্থান আছে। কেন এই অবস্থানটা আছে, কি জন্য আছে, এইটা আমি এখন হচ্ছে ক্লিয়ার করব। ঠিক আছে, এইটা এখন আমি হচ্ছে ক্লিয়ার করব। দেখেন আমরা জানি পৃথিবী গোলাকার, ডিম্বাকার বা বৃত্তাকার বা মানে কমলা লেবুর মতো, যে যেটা বলে বলুক, ঠিক আছে? একটা উত্তরের দিকে একটু চ্যাপ্টা, উত্তর দক্ষিণে একটু চাপা আর কি। তো যাই হোক, বলা হয় পৃথিবী গোলাকার, ডিম্বাকার, বৃত্তাকার, ঠিক আছে? যে যেটা বলুক। তো এটা ধরেন টোটাল এইটা পৃথিবী, টোটাল এই গোলটা পৃথিবী। আমরা এটা মানচিত্র মনে করছি এখন পৃথিবীর, ধরেন। তো মানচিত্রে তো দিক থাকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অর্থাৎ আপনি কোনো মানচিত্রের সামনে দাঁড়ালে আপনার মাথার উপরের দিকে হবে হচ্ছে উত্তর, মাথার উপরের দিকে হবে হচ্ছে উত্তর, আর পায়ের নিচের দিকে হবে হচ্ছে দক্ষিণ, আর ডান সাইডে হবে হচ্ছে পূর্ব, আর বাম সাইডে হবে হচ্ছে পশ্চিম। বাম সাইডে কি হবে? পশ্চিম। তাহলে দেখেন এটা উত্তর, এটা দক্ষিণ, ডান সাইডে এটা পূর্ব, বাম সাইডে এটা হচ্ছে পশ্চিম। বলা হয় পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে একটা কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছে, যে রেখা দ্বারা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করা আছে। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ কেন বলছি? কারণ এই যে দেখেন টোটাল এইটা গোল, তাহলে গোলের কি অর্ধেক না? এইটা অর্ধেক, নিচের এটা অর্ধেক, তাহলে উপরের অংশ কি উত্তর, নিচের অংশ কি দক্ষিণ। এই জন্যই বলা হচ্ছে যে পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে একটা কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছে, যে রেখা দ্বারা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করা হয়েছে। ওই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। ওই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখা। আবার নিরক্ষরেখাকে ইংরেজিতে আবার বলা হয় ইকুয়েডর। ইকুয়েডর, অর্থাৎ নিরক্ষরেখার আরো দুইটা নাম পাইছি, একটা হচ্ছে বিষুব রেখা, একটা হচ্ছে ইকুয়েডর। এই নিরক্ষরেখা মূলত পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে হচ্ছে বিস্তৃত। এই নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর দেখেন তাহলে কত ডিগ্রি পাচ্ছি নিরক্ষরেখার মান? 0 ডিগ্রি। নিরক্ষরেখা মূলত একটা অক্ষরেখা। নিরক্ষরেখা মূলত হচ্ছে একটা অক্ষরেখা। নিরক্ষরেখা মূলত কি? একটা অক্ষরেখা। আচ্ছা, এরপর দেখেন আবার পৃথিবীর ঠিক মাঝ বরাবর গ্রিনিচ শহরের মধ্য দিয়ে আরেকটা রেখা অতিক্রম করে গেছে উত্তর থেকে দক্ষিণে। ওই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। এইটার মানও কিন্তু হচ্ছে 0 ডিগ্রি।
এইটার মানও কিন্তু হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা দুইটা রেখা পাইলাম, দুইটা রেখাই পৃথিবীর মাঝ বরাবর গেছে। একটা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, যেটাকে বলছে নিরক্ষরেখা, বিষুবরেখা বা ইকুয়েডর। আর একটা বলছি উত্তর থেকে দক্ষিণে মাঝ বরাবর, ওই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, ওইটার মানও কিন্তু হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, ওই রেখাটার মানও কিন্তু হচ্ছে 0 ডিগ্রি, ওই রেখাটার মানও কিন্তু হচ্ছে 0 ডিগ্রি, ওই রেখাটার মানও কি 0 ডিগ্রি। অর্থাৎ পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব থেকে পশ্চিম দিকে পৃথিবীকে বেষ্টন করে আছে, ওইটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। ঠিক আছে, এটাকে আবার মহাবৃত্তও বলা হয়, আবার ইকুয়েডরও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা রেখার নাম বলেছি কি, মূল মধ্যরেখা, যেটা উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর ঠিক মাঝ বরাবর বিস্তৃত, পৃথিবীকে মাঝ বরাবর বেষ্টন করে আছে, ওই রেখাটার নাম আবার হচ্ছে মূল মধ্যরেখা। ওই রেখাটার নাম কি, মূল মধ্যরেখা। ঠিক আছে, মূল মধ্যরেখার আবার আরেকটা নাম আছে গ্রিনিস রেখাও বলা হয়, গ্রিনিস গ্রিনিস রেখাও বলা হয়। মূল মধ্যরেখাকে আবার কি বলা হয়, গ্রিনিস রেখাও কিন্তু হচ্ছে বলা হয়ে থাকে। ঠিক আছে, এইটার মানও বলছে 0 ডিগ্রি। ঠিক আছে, নিরক্ষরেখায় সময়ের পার্থক্য থাকে, কিন্তু মূল মধ্যরেখায় কোনো সময়ের পার্থক্য থাকে না। এখন দেখেন এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গতদিন একজন বলেছিল দ্রাঘিমা রেখা কি, দ্রাঘিমা রেখা কি, আর একটা হচ্ছে অক্ষরেখা কি, অক্ষরেখা কি, এই দুইটা একটু মাথায় রাখেন। বলেন তো দ্রাঘিমা রেখা কাকে বলে, অক্ষরেখা কাকে বলে, একটু বলেন তো। হ্যাঁ, শাহাদত রাকিব, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখেন দ্রাঘিমা রেখা কি, এই যে নিরক্ষরেখা আছে না, নিরক্ষরেখা, ওই নিরক্ষরেখাকে বলা হয়, নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ড ভাগে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর হতে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখার নাম হচ্ছে, উত্তর হচ্ছে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখার নাম হচ্ছে কি, দ্রাঘিমা রেখা। অর্থাৎ নিরক্ষরেখাকে হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করে প্রতিটি ভাগবিন্দুর উপর উত্তর থেকে দক্ষিণ দিকে যে কল্পিত রেখা অঙ্কন করা হয়, ওইগুলোকে বলা হয় হচ্ছে কি রেখা বলা হয়, দ্রাঘিমা রেখা বলা হয়। এই যে দেখেন এইভাবে সেট করে এইভাবে 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 ডট ডট দিয়ে দেখেন, এইভাবে এবার দেখেন দাগ আছে না, মানচিত্রে দেখবেন যে এইভাবে গোল দাগ আছে না, এরকম দাগ আছে না দুই পাশ দিয়ে, এই যে এরকম এই ছেদ বিন্দুর উপর দাগ আছে না। আচ্ছা, এই যে দেখেন, অর্থাৎ নিরক্ষরেখার উপর এই যে ছেদ বিন্দু করে দাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো করা হয়েছে, ডিগ্রি, মিনিট মিনিট এবং সেকেন্ডে ভাগ করা হয়েছে, মূলত এইগুলোকে আমরা বলি কিন্তু কি বলি, নিরক্ষরেখা বলে, দ্রাঘিমা রেখা বলে থাকি। অর্থাৎ নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করে প্রতিটি ভাগের ছেদবিন্দুতে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয়, ওই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা দ্বারা কিন্তু সময় নির্ণয় করা হয়, সময় নির্ণয় করা হয়। দ্রাঘিমা দ্বারা কি করা হয়, সময় নির্ণয় করা হয়। দ্রাঘিমা দ্বারা কি করা হয়, ঠিক আছে, সময় নির্ণয় করা হয়, সময় নির্ণয় করা হয়। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আবার বলছে অক্ষরেখা কাকে বলা হচ্ছে। দেখেন অক্ষরেখাটা কিন্তু হচ্ছে ওই সেম কিন্তু, ঠিক আছে, সেম। দেখেন বলা হচ্ছে কি, এই অক্ষরেখা আবার আমরা কাকে বলছি, বলা হয় এই অক্ষরেখাগুলো আবার হচ্ছে কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত, এই পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু হচ্ছে বিস্তৃত। দেখেন মানচিত্রে এরকম পাবেন না আপনারা, এরকম পাবেন কিন্তু, এই যে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো আবার বিস্তৃত হয়েছে, ওই রেখাগুলোকে আমরা মূলত কি বলছি, আবার হচ্ছে অক্ষরেখা বলছি। ঠিক আছে, মানচিত্রে দেখবেন এরকম কিন্তু অনেক রেখা আছে, যেটা উত্তর থেকে দক্ষিণে আসবে ওইটা হচ্ছে মূলত দ্রাঘিমা রেখা, যেটা দ্বারা সময় নির্ণয় করা হয়। আর একটা আছে তোমার হচ্ছে অক্ষরেখা, যেটা হচ্ছে এই পূর্ব থেকে পশ্চিম দিকে হচ্ছে বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর দেখেন নিরক্ষরেখা দ্বারা কি বলেছি, নিরক্ষরেখা দ্বারা বলছি পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হলো, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। আর এই যে মূল মধ্যরেখা আছে, এই মূল মধ্যরেখা দ্বারা কিন্তু পৃথিবীকে এটাও দুই ভাগে ভাগ করা হয়, একটা পূর্ব গোলার্ধ, একটা পশ্চিম গোলার্ধ, একটা পূর্ব গোলার্ধ আর একটা কি পশ্চিম গোলার্ধ। ঠিক আছে, নিরক্ষরেখার মানও 0 ডিগ্রি, আবার মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষরেখার অপর নাম মহাবৃত্ত, বিষুবরেখা, ইকুয়েডর। আবার
মূল মধ্যরেখার অপর নাম হচ্ছে গ্রিনিচ রেখা, কারণ এই মূল মধ্যরেখা একটা মাত্র শহরের মধ্যে দিয়ে অতিক্রম করে গেছে, ওইটা হচ্ছে গ্রিনিচ শহর। গ্রিনিচ শহর, এই গ্রিনিচ শহর হচ্ছে লন্ডনে অবস্থিত। কোথায় অবস্থিত? লন্ডন। ইংল্যান্ডের রাজধানীর নাম কি? লন্ডন। ঠিক আছে, এই গ্রিনিচ শহরের মধ্য দিয়ে মূল মধ্যরেখা অতিক্রম করে গেছে। ঠিক আছে, এই গ্রিনিচ শহরকে পৃথিবীর হচ্ছে কেন্দ্রবিন্দু ধরা হয়, এবং এখান থেকে কিন্তু পৃথিবীর সময় গণনা করা হয়। এখান থেকে হচ্ছে পৃথিবীর সময় গণনা করা হয়। এই মূল মধ্যরেখা হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি না? তাহলে এই পারে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই পারে কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুই পারে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 80 ডিগ্রি করে না? আচ্ছা, এখন দেখেন, বলা হচ্ছে এই যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা দেখেন পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, মূল মধ্যরেখা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এখন দেখেন বলা হচ্ছে এই যে আমরা পৃথিবী কত ডিগ্রি কোণে বিভক্ত? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি কোণে বিভক্ত না পৃথিবী? পৃথিবী কত ডিগ্রি কোণে বিভক্ত? 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে মূল মধ্যরেখা আছে, এই টোটাল যদি 360 ডিগ্রি হয়, তাহলে মূল মধ্যরেখার কি? মূল মধ্যরেখার পূর্বে 180, পশ্চিমে 180 ডিগ্রি, কারণ পূর্ব গোলার্ধ 180 ডিগ্রি, পশ্চিম গোলার্ধ 180 ডিগ্রি। এখন দেখেন বলা হচ্ছে এই যে মূল মধ্যরেখা থেকে পূর্বে 180 ডিগ্রি, পশ্চিমে 180 ডিগ্রি, আপনারা দেখবেন এইখানে একটা দেশ আছে ভারত, মানচিত্রে ভারত। এই ভারতের এইখানে আছে হচ্ছে একটা দেশ, তার নাম হচ্ছে আমাদের বাংলাদেশ, বিডি। তো বাংলাদেশের মধ্যে দিয়ে দুইটা রেখা অতিক্রম করে গেছে, কি কি বলেছিলাম? একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, যার অপর নাম কি বলেছিলাম? ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আর একটা রেখা বলেছি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর একটা কি বলেছি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর একটা বলেছি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি কি বলেছি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। কেন পূর্ব বলছি? দেখেন নিরক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? উত্তর থেকে দক্ষিণে না? তাহলে 90 ডিগ্রি কি? এটা একটা দ্রাঘিমা রেখা না? 90 ডিগ্রি কি? এটা একটা দ্রাঘিমা রেখা। আচ্ছা, আর এই যে কর্কটক্রান্তি রেখা রয়েছে, কর্কটক্রান্তি রেখা, দেখেন এই কর্কটক্রান্তি রেখা কিন্তু হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এই কর্কটক্রান্তি রেখার মান আছে নিরক্ষরেখা থেকে, এর দূরত্ব হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে এই কর্কটক্রান্তি রেখার অবস্থান, যেটা একবারে ঠিক পূর্ব থেকে পশ্চিম দিকে হচ্ছে বিস্তৃত। আর এইটা আর একটা আছে মূল মধ্যরেখা থেকে ঠিক 90 ডিগ্রি পরে একটা রেখা আছে, ওটার নাম হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, কারণ দ্রাঘিমা রেখাগুলো তো হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। তো এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং কর্কটক্রান্তি রেখা, এই দুইটা রেখা বাংলাদেশের ঠিক মাঝখানে একটা জেলাকে স্পর্শ করেছে, ওই জেলার নাম হচ্ছে ফরিদপুর জেলা। অর্থাৎ এই দুইটা রেখা ফরিদপুর জেলাকে স্পর্শ করেছে। ঠিক আছে, দুইটা রেখা ফরিদপুর জেলা একত্রে স্পর্শ করেছে। তো এই যে মূল মধ্যরেখা আছে, মূল মধ্যরেখার পূর্বে এই যে পূর্ব দ্রাঘিমা রেখা, যার মান হচ্ছে 90 ডিগ্রি, আবার এখানে কর্কটক্রান্তি রেখা আছে যেটাও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করেছে, যার ইংরেজি নাম ট্রপিক অফ ক্যান্সার, এটার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। কেন বলা হয়? নিরক্ষরেখা থেকে ঠিক উত্তরে 23.5 ডিগ্রি বরাবর যে রেখাটা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়েছে, ওই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আবার এই নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে যে রেখাটা গেছে, ওই রেখাটার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখা। দেখেন বলা হচ্ছে যে এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখার মান, ওই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে মকরক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণে মকরক্রান্তি রেখা, এবং 23.5 ডিগ্রি উত্তরে কর্কটক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি উত্তরে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, এখন আপনাদের আমি বলেছি যে পৃথিবী 360 ডিগ্রি কোণে বিভক্ত। ঠিক আছে, আমরা জানি এই যে দ্রাঘিমা দ্বারা সময় নির্ণয় করা হয়, 1 ডিগ্রির জন্যে সময়ের পার্থক্য কিন্তু হচ্ছে 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। তাহলে দেখেন বলছি 4 মিনিট, তাহলে যদি 4কে গুণ করি, কারণ পৃথিবী 360 ডিগ্রি বিভক্ত না, 360 ডিগ্রি কোণে বিভক্ত না,
তাহলে 360 গুণ যদি 4 দিই তাহলে আসবে আমাদের 1440 মিনিট। 1440 মিনিট। এখন দেখেন এই 1440 মিনিট টোটাল 1400 কত মিনিট বলেছি? 1440 মিনিট। 1440 মিনিট। তো আমরা জানি কি যে 60 মিনিটে 1 ঘন্টা হয় না? 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে 60 দিয়ে 1440কে ভাগ দিলে 60 দুগুণ 120, 4 2 0 4 6 24। তাহলে কত আসতেছে? 24 ঘন্টা না টোটাল? 24 ঘন্টা। আমাদের দিবারাত্রি মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। ওকে ফাইন। এখন দেখেন এই যে বাংলাদেশের মধ্য দিয়েও কিন্তু হচ্ছে একটা রেখা গেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা না? দ্রাঘিমা দ্বারা সময় নির্ণয় করা হয় না? তাহলে দেখেন এই যে আমরা একটা প্রশ্ন করি যে গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত? এই যে গ্রিনিচ সময়, গ্রিনিচ তো একটা শহর, গ্রিনিচ একটা শহর না? এই শহর অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? দেখেন +6 ঘন্টা আমরা বলি না? +6 ঘন্টা কেন বলি? দেখেন যদি ঘড়ির কাঁটা ডান দিকে যায় তাহলে কি হয়? সময় বাড়ে, আর বাম দিকে গেলে সময় কমে। তো এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের মধ্য দিয়ে গেছে, তো 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কয় মিনিট? 4 মিনিট। তাহলে দেখেন তো 90 গুণ 4 দেন তো কত আসে? 360 মিনিট। 360 মিনিট না? তাহলে 360 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, কারণ 60 মিনিট তো 1 ঘন্টা, তাহলে 6 6 36, তাই না? তাহলে কি আসলো? ওই 90 ডিগ্রির কারণে আমাদের গ্রিনিচ শহরের সাথে সময়ের পার্থক্য ঘটলো কয় ঘন্টা? 6 ঘন্টা ঘটেছে। এইটা একটা ব্যবধান। তাহলে দ্রাঘিমা দ্বারা কি করা হয়? সময় নির্ণয় করা হয়। 360 ডিগ্রি কোণ, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এগুলো আবিষ্কার করেছিল একটা সভ্যতার লোকেরা। যে সভ্যতার নাম হচ্ছে অ্যাশিরীয় সভ্যতা। কি সভ্যতা? অ্যাশিরীয় সভ্যতা। ঠিক আছে? অ্যাশিরীয় সভ্যতা। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন বাংলাদেশের মধ্য দিয়ে দুইটা রেখা গেছে, কর্কটক্রান্তি রেখা, আর একটা কি গেছে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক আছে? এই দুইটা রেখা বাংলাদেশের একটা জেলাকে স্পর্শ করেছে, সেটা হচ্ছে ফরিদপুর জেলা। ঠিক আছে? সেটা হচ্ছে ফরিদপুর জেলা। আর মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? গ্রিনিচ শহর, যেখান থেকে পৃথিবীর সময় গণনা করা হয়। এই সময়ের সাথে বাংলাদেশের পার্থক্য কয় ঘন্টা বলেছি? 6 ঘন্টা বলেছি। কয় ঘন্টা? 6 ঘন্টা। মূল মধ্যরেখার মানও 0 ডিগ্রি, আবার নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? বাংলাদেশে যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে গেছে এটা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটা উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। আমি যদি সংক্ষেপে ছোট্ট করে আপনাদের মানচিত্র অঙ্কন করে বাংলাদেশের বোঝায় দিই, তাহলে আপনারা দেখবেন। আচ্ছা দেখেন, এটা বাংলাদেশ, এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক আছে? আর এইটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা মাঝখানে যেখানে ছেদ করেছে দুইটা রেখা, ওইটা হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলা। ওইটা হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলা। ঠিক আছে? কে বুঝতে পারছেন, কে পারেননি একটু কাইন্ডলি বলেন। হুম, কে বুঝতে পারছেন, কে পারেননি এটা একটু কাইন্ডলি বলেন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আর কথা না বাড়াই, হ্যাঁ, আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আবার সবার সামনে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।